জামার হাতাকে আমরা বলি স্লিভস, এটা নিশ্চয়ই তোমরা জানো। কিন্তু যদি আমি বলি যে জামার হাতাটা গোটাও, বা জামার হাতাটা গোটানো থাকলে আমি যদি বলি সেটা খোলো, সেগুলোকে ইংলিশে কিভাবে বলবো? অনেক সময় আমাদের জামায় পাট পাট করে ভাঁজের দাগ পড়ে যায়, বা অনেক সময় আমাদের জামা কুচকে যায় খারাপ ভাবে রাখার জন্য, বা কিছু ক্ষেত্রে দেখা যায় যে জামায় কিছু পড়ে গেল, কিছু ছিটা লেগেছে, বা অনেক সময় আমরা হয়তো বলি যে জামার বোতাম আটকাও, জামার বোতাম খোলো, বা হয়তো চেইন আটকাও, চেইন খোলো। এগুলোকে আমরা ইংলিশে কিরকম ভাবে বলবো? চলো আরো এরকম কিছু অ্যামেজিং ভোকাবুলারি এবং সেন্টেন্সেস আজকের এই ক্লাসে শেখা যাক। আজকে আমরা শিখবো এরকমই কিছু ফ্যাশন অ্যান্ড ড্রেস রিলেটেড সেন্টেন্সেস। এখানে এই শার্টটাকে দেখো, এটা দেখে কি মনে হচ্ছে? অনেকগুলো দাগ রয়েছে শার্টটায়। তো এই অবস্থায় যখন কিছু থাকবে আমরা এটাকে বলি কুচকানো, রাইট? কুচকানোকে আমরা ইংলিশে বলবো wrinkled। তাহলে এখানে আমরা বলতে পারি দ্য শার্ট ইজ wrinkled। এবারে এটা দেখো, এখানে একটা জ্যাকেট রয়েছে যেখানে দেখা যাচ্ছে যে ফোল্ডের দাগ রয়েছে, অর্থাৎ ভাঁজের দাগ রয়েছে। ভাঁজের দাগকে আমরা এখানে বলবো ক্রিজ। রিঙ্কেল এবং ক্রিজ কিন্তু ডিফারেন্ট। রিঙ্কেলে দেখা যায় যে অনেকগুলো দাগ রয়েছে, অর্থাৎ যেটা কোচকানো। ক্রিজে হচ্ছে যেখানে আমরা ফোল্ডের লাইন দেখতে পাই, তো এটাকে আমরা বলবো ক্রিজ। তাহলে আমরা বলতে পারি দ্য জ্যাকেট হ্যাজ আ ক্রিজ, দ্য জ্যাকেট হ্যাজ আ ক্রিজ। ইস্ত্রি করাকে আমরা ইংলিশে কি বলি? আয়রন। তোমরা কি জানো যে এটার উচ্চারণটা কিন্তু ভুল, আমরা আয়রন বলবো না, এটার সঠিক প্রোনাউন্সিয়েশন হচ্ছে আয়রন। আয়রন, আয়রন। প্রোনাউন্সিয়েশনটা আমি লিখে দিলাম, একটু চেক করে নাও। এবার আমি যদি বলি আমার শার্টটা ইস্ত্রি করা দরকার, তাহলে এটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো? আই নিড টু আয়রন মাই শার্ট। আই নিড টু আয়রন মাই শার্ট। শার্ট ভেতরে গোজাকে আমরা ইংলিশে কি বলবো? যদি আমি বলি দয়া করে শার্টটা ভেতরে গুজে নাও, তাহলে এটার জন্য আমরা ব্যবহার করব টাক ইন এই ফ্রেজটার। তাহলে এটা ইংলিশে হবে প্লিজ টাক ইন ইয়োর শার্ট। প্লিজ টাক ইন ইয়োর শার্ট। কোনো জামা যদি আমাকে ভালো মানায়, তাহলে সেটার জন্য আমি ইংলিশে কি বলবো? যেরকম আমি যদি বলি এই জামাটা আমাকে ভালো মানায়, মানানোর জন্য আমরা ব্যবহার করব ফিট শব্দটা। তাহলে আমি এইভাবে বলবো দিস ড্রেস ফিটস মি ওয়েল। দিস ড্রেস ফিটস মি ওয়েল। আমি আরামদায়ক জুতো পরতে পছন্দ করি। আরামদায়ক জুতো। আরামদায়ককে আমরা ইংলিশে কিভাবে বলবো? কমফি। তাহলে এখানে হবে I like wearing comfy shoes. I like wearing comfy shoes. এবার আমাদের অনেক সময় জামা কাপড় কেটে ছোট করতে হয়। তো যদি আমাদের ছোট করতে হয়, সেই ক্ষেত্রে আমরা কোন শব্দটা ব্যবহার করব? যেরকম আমি যদি বলি এই প্যান্টগুলোকে আমায় ছোট করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব শর্টেন ওয়ার্ডটার। এক্ষেত্রে ইংলিশে সেন্টেন্সটা হবে I have to shorten these pants. I have to shorten these pants. অনেক সময় তোমরা নিশ্চয়ই দেখেছো যে শাড়িতে, ব্লাউজে বা স্কার্টে এরকম ধরনের চারিপাশে থাকে। এগুলোকে আমরা ইংলিশে কি বলি? আমরা এগুলোকে ইংলিশে বলি লেস। তাহলে আমি যদি বলি এই স্কার্টে লেস রয়েছে, এটার ইংলিশ কি হবে? The skirt has lace on it. The skirt has lace on it. তোমরা বলো, যদি আমি বলি আমার জামার হাতায় লেস রয়েছে, সেটার ইংলিশ কি হবে? এর পরের বাক্যটা দেখি। এটাকে তো বেল্ট বলে তোমরা জানো, কিন্তু এই ধরনের জিনিসগুলোকেও আমরা বেল্ট বলি। অনেক সময় মেয়েরা ড্রেসেসের সাথে বেল্টস ক্যারি করে, এবং সেই ক্ষেত্রে সেই বেল্টগুলো কিন্তু আমরা ট্রাউজারের সাথে যে বেল্টগুলো সাধারণত দেখি সেগুলো হয় না। এগুলোকেও কিন্তু আমরা বেল্টের ক্যাটাগরিতে ফেলি। তাহলে আমি যদি বলি আমার এই ড্রেসটার সাথে একটা বেল্ট লাগবে, তাহলে এটার ইংলিশ কি হবে? I need a belt for this dress. I need a belt for this dress. এই টাইটা দেখো, এই টাইটা কেমন রয়েছে? বেঁকে রয়েছে, সোজা নেই কিন্তু। তাহলে এটাকে আমরা বলবো crooked। তাহলে আমি যদি বলি এই টাইটা বেঁকে রয়েছে, this tie is crooked. This tie is crooked. Crooked মানে হচ্ছে বেঁকা বা আঁকা বাঁকা। আমি গরমে হালকা পোশাক পরি। হালকা ইংলিশ হচ্ছে লাইট এবং পোশাক ইংলিশ হচ্ছে ক্লোথস। তাহলে এই ক্ষেত্রে উচ্চারণটা কেমন হলো দেখো, আমি কিন্তু ক্লথ বলিনি বা ক্লোথস বলিনি, আমি উচ্চারণ কিরকম করেছি? ক্লোথস, ক্লোথস। রাইট। আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে উচ্চারণটা তোমরা কিরকম ভাবে করবে। তাহলে এই পুরো সেন্টেন্সটাকে আমরা ইংলিশে এইভাবে বলবো I wear light clothes in summer. I wear light clothes in summer. আমি আমার শার্টের ওপর কফি ফেলে দিয়েছিলাম।
তো কফি ফেলে দিয়েছিলাম বা কফি পড়ে গিয়েছিল, এই ক্ষেত্রে আমরা যে ওয়ার্ডটা ব্যবহার করব সেটা হচ্ছে স্পিল্ড, এবং এটার ইংলিশ হবে আই স্পিল্ড কফি অন মাই শার্ট। আই স্পিল্ড কফি অন মাই শার্ট। কোনো ড্রেসের উপর যদি আরেকটা ড্রেস চাপানো হয়, যেরকম আমরা শীতকালে করি যে জামার উপর আমরা সোয়েটার চাপাই, তাহলে সেটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো? যেরকম এই বাক্যটা দেখো, সে তার ড্রেসের উপর একটা সোয়েটার পরেছিল, এটার ইংলিশ হবে she put a sweater over her dress. She put a sweater over her dress. এবার এই জামাটা দেখো, এই জামাটার উপর অনেকগুলো ফুল রয়েছে, এটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো? This dress has flowers on it. This dress has flowers on it. এইটার উচ্চারণ কিন্তু এই ফুলের উচ্চারণ কিন্তু দুভাবে হয়। একটা হচ্ছে flower, যেটা হলো ইউকে প্রনাউন্সিয়েশন flower, আর একটা হচ্ছে flower, flower, যেটা আমরা সচরাচর করে থাকি, এবং এটা হলো ইউএস প্রনাউন্সিয়েশন। তোমরা যে কোনো একটা করতে পারো, তো তোমরা যদি বলো ফ্লাওয়ার্স সেটা ভুল নয়, বা তোমরা যদি বলো ফ্লাওয়ার্স সেটাও ভুল নয়। শার্টের হাতা অনেক লম্বা, হাতা ইংলিশ হচ্ছে স্লিভস, এবং এখানে পুরো সেন্টেন্সটা হবে দ্য শার্ট স্লিভস আর টু লং। আরেকবার বলি, দ্য শার্ট স্লিভস আর টু লং। এবার এটা দেখো, এই ছবিটা এটা যেটা রয়েছে এটাকে আমরা বলি স্কার্ফ বা স্কার্ফ। স্কার্ফ আমরা বলি ইউকে প্রনাউন্সিয়েশনে, এবং ইউএস প্রনাউন্সিয়েশনে এটাকে আমরা বলি স্কার্ফ। ইউকে প্রনাউন্সিয়েশনে যেটা দেখতে পাচ্ছ যে আর সাইলেন্ট হয়ে যাচ্ছে, আর এর উচ্চারণ হচ্ছে না। এবার আমি যদি বলি তার স্কার্ফটা রঙিন, এটার ইংলিশ কি হবে? হার স্কার্ফ ইজ কালারফুল। হার স্কার্ফ ইজ কালারফুল। ঢিলে ঢালা পোশাক, ঢিলে ঢালা পোশাককে আমরা ইংলিশে বলবো লুজ ক্লোথস। তাহলে আমি যদি বলি তার ঢিলে ঢালা পোশাক পছন্দ, এটার ইংলিশ হবে he likes loose clothes. He likes loose clothes. এই জিন্সগুলো টাইট, এটার ইংলিশ হবে these jeans are tight. These jeans are tight. আমি আমার ব্যাগে রঙিন পুঁতি সেলাই করেছিলাম। পুঁতি আর সেলাই করা এই দুটোর ইংলিশ কি হবে? সেলাই করার জন্য আমরা যে ওয়ার্ডটা ব্যবহার করব সেটা হচ্ছে sew, যেটা ফার্স্ট ফর্ম হবে sewed, আর যেটা আমরা পুঁতি বলছি সেটার ইংলিশ হবে beads। তাহলে চলো পুরো সেন্টেন্সটার ইংলিশ দেখি। I sewed colorful beads onto my bag. I sewed colorful beads onto my bag. সেলাই করা ইংলিশ SEW হলেও এটার উচ্চারণ কিন্তু অনেকটাই ডিফারেন্ট। আমাদের মনে হতে পারে এটার ইংলিশ হবে sewed বা প্রনাউন্সিয়েশনটা এরকম ধরনের হবে, বাট না, এটার উচ্চারণ হবে sewed, sewed। স্কার্টে বা শাড়িতে কুঁচি থাকলে সেটাকে আমরা ইংলিশে কি বলি? প্লিটস বলি। তাহলে আমি যদি বলি স্কার্টের চারপাশে একদম পরিষ্কার কুচি ছিল, তাহলে এটার ইংলিশ কি হবে? দ্য স্কার্ট হ্যাড নিট প্লিটস অল অ্যারাউন্ড। এই ধরনের স্কার্টগুলো নিশ্চয়ই তোমরা দেখেছো, খুব প্রিটি লাগে, খুব কিউট লাগে। তো এই স্কার্টগুলোর একটা ইংলিশ টার্ম রয়েছে, এগুলোকে আমরা বলি টুল স্কার্ট, টুল স্কার্ট। তাহলে আমি যদি বলি সে পার্টিতে টুল স্কার্ট পরে এসেছিল, এটার ইংলিশ হবে she wore a tulle skirt to the party. আরেকবার বলছি, she wore a tulle skirt to the party. অনেক সময় দেখবে জামা কাপড়ে বা পর্দায় এরকম ধরনের জিনিস লক্ষ্য করা যায়, তো এগুলো কিন্তু একটা নাম রয়েছে, এগুলোকে আমরা ইংলিশে বলি tassel, tassel। আরেকবার বলছি tassel। তাহলে এই সেন্টেন্সটা দেখো, তার পর্দাগুলো থেকে tassel ঝুলছে, এটার ইংলিশ কি হবে? her curtains had tassels hanging from them. Her curtains had tassels hanging from them. আমি আমার জামার হাতা গুটিয়ে নিলাম। জামার হাতা গোটানোর জন্য আমরা ব্যবহার করব roll up এই ফ্রেজটার। তাহলে এটার ইংলিশ হবে I rolled up my sleeves. I rolled up my sleeves. তোমার জামার হাতাগুলো খোলো, এটার ইংলিশ কি হবে? Please unfold your sleeves. Please unfold your sleeves. বাইরে যাওয়ার আগে হুডির চেনটা আটকে নাও, এটাকে বলে হুডি, এবং চেন আটকে নেওয়ার ইংলিশ হচ্ছে টু জিপ আপ, জিপ আপ। তাহলে এটা আমরা ইংলিশে কিভাবে বলবো? জিপ আপ ইয়োর হুডি বিফোর গোয়িং আউটসাইড। জিপ আপ ইয়োর হুডি বিফোর গোয়িং আউটসাইড। এই স্নিকার্সগুলোকে দেখো, দেখে কি মনে হচ্ছে? একদম পরার যোগ্য নয়। তাহলে যখন আমাদের জামা কাপড় বা জুতো একদমই পরার যোগ্য থাকে না, একদমই জীর্ণ হয়ে যায়, অর্থাৎ একদম পুরনো হয়ে যায়, নেতিয়ে যায়, তখন সেটার জন্য আমরা যে ফ্রেজটার ব্যবহার করব সেটা হচ্ছে ওয়ার্ন আউট। তাহলে আমি যদি বলি এই স্নিকারগুলো একদম জীর্ণ হয়ে গেছে, এটার ইংলিশ কি হবে? These sneakers are worn out. These
sneakers are worn out. সে তার জামার বোতাম লাগালো। জামার বোতাম লাগানোকে কি বলে? Button up. He buttoned up his shirt. He buttoned up his shirt. আর যদি বোতাম খোলার কথা বলা হয় তাহলে কি হবে? Button up এর অপোজিট হচ্ছে unbutton. Unbutton. তাহলে আমি যদি বলি সে তার জামার বোতাম খুলেছিল, সেটা হবে he unbuttoned his shirt. He unbuttoned his shirt. আমার ব্যাকপ্যাকটা খুলতে হবে, অর্থাৎ চেইন খুলতে হবে। চেইন খোলার ইংলিশ হচ্ছে to unzip. To unzip. তাহলে এখানে হবে ইংলিশটা I need to unzip my backpack. I need to unzip my backpack. আমার পার্সের চেইনটা ভেঙে গেছে। এটাকে আমরা চেইন না বলে বলতে পারি কিন্তু জিপার। তাহলে এটাকে আমরা এভাবে বলবো The zipper on my purse is broken. The zipper on my purse is broken. অনেক সময় দেখবেন নতুন জুতোয় হয় হাঁটা চলার সময় বা হয়তো কোনো জায়গায় পাথরে কোথাও ঘষা লাগলো দাগ পড়ে যায়। তো আঁচড়ের দাগ পড়ে যাওয়া বা ঘষা লাগার দাগ পড়ে যাওয়ার জন্য আমরা যে ইংলিশের টার্মটা ব্যবহার করব সেটা হলো স্কাফড। স্কাফড। তাহলে আমি যদি বলি এই জুতোগুলোয় দাগ লেগে গেছে, অর্থাৎ আঁচড়ের দাগ লেগে গেছে বা ঘষা খাওয়ার দাগ লেগে গেছে, তাহলে এটার ইংলিশ হবে These shoes are scuffed. These shoes are scuffed. তো দ্যাটস ইট গাইজ। আশা রাখছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর শেয়ার করো অন্যদের মধ্যে এবং তাদেরও শেখার সুযোগ করে দাও। ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। আনটিল দেন, হ্যাপি লার্নিং।